আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজ এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমরা আলোচনা করছিলাম হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। আমরা আলোচনা করতে করতে এই পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নামের যে অধ্যায়টি রয়েছে, সেই খতিয়ান নামের অধ্যায়ের টাইপ 1-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। আমাদের টাইপ 1-এ আমরা খতিয়ানের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব এবং জাবেদা ও খতিয়ানের পার্থক্য এই টপিকের উপর আমরা আলোচনা করব এবং এই টাইপ 1-এ আমাদের 1 থেকে 21 নম্বর সিরিয়ালের অলমোস্ট 21টা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা একে একে করে আলোচনাটা শুরু করি। সবার প্রথম 1 নম্বর প্রশ্নে আমরা যাব। প্রশ্ন নাম্বার 1 আমাদেরকে বলেছে খতিয়ান হিসাবের এই আমাদের যে খতিয়ানকে আমরা বলি খতিয়ান, এটা আমাদের হিসাবের প্রধান একটা বই, হিসাবের পাকা একটা বই, হিসাবের স্থায়ী একটা বই, অর্থাৎ 1, 2, 3 তিনটাই কিন্তু আমাদের জন্য উত্তর। এখানে মনে রাখা লাগবে আমাদের জন্য জাবেদা হচ্ছে আমাদের হিসাবের প্রাথমিক একটা বই, প্রাথমিক বই, বা আমরা বলতে পারি এটা একটা সহকারী একটা বই, সহকারী বই। আর আমরা বলতে পারি কি এটা একটা প্রাথমিক বই, আমরা বলতে পারি এটা হচ্ছে কি একটা সহকারী বই। তাহলে প্রধান বই কোনটা? খতিয়ান। পাকা বই কোনটা? খতিয়ান। স্থায়ী বই কোনটা? খতিয়ান। কারণ আমাদের একটা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে খতিয়ান। একটা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কি? আশ্রয়স্থল হচ্ছে খতিয়ান। 2 নম্বর প্রশ্নে যাব। রেওয়ামিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্ধৃত্ত কোথা থেকে সংগ্রহ করা হয়? উত্তরটা হচ্ছে খতিয়ান। তার কারণ আমরা যে রেওয়ামিলে যেই এলিমেন্টগুলো নিয়ে কাজ করি, রেওয়ামিলে আমরা যেই উপাদানগুলোকে নিয়ে কাজ করি, ওই উপাদানগুলো কিন্তু দিন শেষে আমাদের খতিয়ানের উদ্ধৃত্ত। কারণ খতিয়ান শেষ করার পরে আমরা নগদান হিসাবের একটা উদ্ধৃত্ত পাই, আমরা ব্যাংক হিসাবের একটা উদ্ধৃত্ত পাই, আমরা ক্রয় হিসাবের একটা উদ্ধৃত্ত পাই, আমরা বিক্রয় হিসাবের একটা উদ্ধৃত্ত পাই, আমরা দেনাদার হিসাবের একটা উদ্ধৃত্ত পাই, আমরা পাওনাদারের একটা উদ্ধৃত্ত পাই, আমরা হয়তো বা ভাড়া থাকলে ভাড়া, তারপরে হচ্ছে আমাদের যদি হচ্ছে কমিশন থাকে, মানে আমাদের যত ধরনের হিসাব আছে আমরা খতিয়ান করার পরে ওই হিসাবগুলোর আলাদা আলাদা করে এক একটা জের পাই, আলাদা আলাদা করে একটা উদ্ধৃত্ত পাই। ওই জের বা উদ্ধৃত্ত নিয়ে আমরা কি করি? খতিয়ান প্রস্তুত করি। তাহলে রেওয়ামিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্ধৃত্ত কোথা হতে সংগ্রহ করা হয়? সংগ্রহ করা হয় খতিয়ান থেকে। চলে যাব প্রশ্ন নাম্বার 3 নম্বর প্রশ্নে বলেছে হিসাবের পাকা বই কোনটি? আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসলাম আমাদের হিসাবের পাকা বই, আমাদের হিসাবের প্রধান বই, আমাদের হিসাবের পাকা বই, আমাদের হিসাবের প্রধান বই, আমাদের হিসাবের স্থায়ী বই, এগুলো সবগুলোর উত্তর হচ্ছে খতিয়ান, খতিয়ান, খতিয়ান। তাহলে হিসাবের পাকা বই কোনটা? হিসাবের পাকা বই হচ্ছে খতিয়ান। কোন বইকে সকল বইয়ের রাজা বলা হয়? খতিয়ানকে আমরা কি বলি? সকল বইয়ের রাজা বলি। যেহেতু খতিয়ান হচ্ছে আমাদের হিসাবের একটা প্রধান একটা বই, তাই না? প্রধান একটা বই। খতিয়ান হচ্ছে আমাদের বইয়ের পাকা একটা বই, মানে খতিয়ানটাই হচ্ছে আলটিমেট বস। আমাদের পুরো হিসাব প্রক্রিয়ায় খতিয়ানটাই কি আলটিমেট একটা বস, তাই না? আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্নে বলেছে কোনটি থেকে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়? কোনটি থেকে আমার প্রতিষ্ঠানের সম্পদ কত আছে, দায় কত আছে, আয় কত আছে, ব্যয় কত আছে, মালিকানা সত্ত্ব কত আছে, এটা সম্পর্কে আমরা ধারণা পাই? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খতিয়ান। আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্নটা ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ। তুমি দেখো অনেক বছর বোর্ডে আসছে, এটা অনেক বছর বোর্ডে আসছে। সেটা কি? লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কি? আশ্রয়স্থল হচ্ছে খতিয়ান। তার কারণ আমাদের সবগুলো বইয়ের মধ্যে আমরা যতগুলো বিবরণী প্রস্তুত করি এর মধ্যে খতিয়ানই একমাত্র বই যেটাকে আমি সারা জীবন ক্যারি করি।
সারা জীবন এটাকে বহন করি, সারা জীবনের জন্য হিসাবটা প্রস্তুত করি। এই হিসাবটা কখনোই চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় না, এই হিসাবটা কখনোই আমরা একটা নির্দিষ্ট দিনের জন্য প্রস্তুত করি না, এটা আমরা সব সময় করতেই থাকি এবং আগের যেই উত্তর বা আগের যেই ব্যালেন্স ওইটাকে আমরা ক্যারি করতে থাকি, তাই না? তাইলে আমাদের লেনদেনের শেষ আশ্রয়স্থল কোনটা? লেনদেনের শেষ আশ্রয়স্থল হচ্ছে খতিয়ান। খতিয়ান কোনটি অপেক্ষা গুরুত্বপূর্ণ? এই নিচের কোনটি? খতিয়ান কোনটির চাইতেও আমাদের বেশি গুরুত্বপূর্ণ, তাই না? খতিয়ান হচ্ছে জাবেদার চাইতেও গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ হচ্ছে জাবেদাকে আমরা বলি একটা সহকারী বই, আমরা বলি জাবেদাকে প্রাথমিক বই। এখন কার সহকারী বই, কার প্রাথমিক বই? খতিয়ানের সহকারী বই, খতিয়ানের সহকারী বই। তাহলে আমার সহকারী যে, সে কি আমার চাইতে গুরুত্বপূর্ণ? আমার সহকারী যে, সে কিন্তু আমার চাইতে কম গুরুত্বপূর্ণ, তাই না? মনে করো মন্ত্রীর পিএ, সে কি মন্ত্রীর চাইতে বেশি গুরুত্বপূর্ণ? না, মন্ত্রী বেশি গুরুত্বপূর্ণ, মন্ত্রীর পরে মন্ত্রীর পিএ হচ্ছে গুরুত্বপূর্ণ। তো ব্যাপারটা এরকম, যেহেতু জাবেদা এটা খতিয়ানের একটা সহকারী বই, খতিয়ানের একটা প্রাথমিক বই, এই কারণে খতিয়ানটা জাবেদার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, খতিয়ানটা জাবেদার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক? খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। হিসাব চক্রে আমরা যদি খতিয়ান প্রস্তুত না করি তাহলে আমার ওই হিসাব চক্রটা অসম্পূর্ণ থেকে যাবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের 9 নম্বর প্রশ্নে। খতিয়ানকে কি বলা হয়? এটা নিয়ে তো আমাদের আর নতুন করে কোনো কিছু বলার নাই। খতিয়ান হচ্ছে কি আমাদের পাকা বই, সকল বইয়ের রাজা। আর হচ্ছে খতিয়ান হচ্ছে কি আমাদের স্থায়ী বই, এই খতিয়ান হচ্ছে কি আমাদের স্থায়ী বই, তাই না? আচ্ছা, এরপরে তাহলে আমাদের উত্তর কি? 1, 2, 3 আমরা ঘ নাম্বারটা উত্তর হিসাবে নিতে পারি। 10 নম্বর প্রশ্নে বলছে চলমান জের ছকে কখন উদ্ধৃত্ত নির্ণয় করা হয়? চলমান জের ছকে মনে রাখা লাগবে, আমাদের খতিয়ানের নিয়মে আমরা দুইটা পদ্ধতিতে খতিয়ানের উদ্ধৃত্ত নির্ণয় করতে পারি। একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে চলমান জের ছক। ভাইয়া, একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে চলমান জের ছক। একটা হচ্ছে টি ছক, আরেকটা চলমান জের ছক। টি ছকের বৈশিষ্ট্য হচ্ছে একদম হিসাবকাল শেষে বা ওই মাস শেষে তারপরে উদ্ধৃত্ত জানা যায়। আর চলমান জের ছকে প্রতিটি লেনদেন পরপর, চলমান জের ছকে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার পরেই ওই লেনদেনের উদ্ধৃত্ত বা জের সম্পর্কে আমরা ধারণা পাই। চলমান জের ছকে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার পরেই আমরা কি পাই? ওইটার উদ্ধৃত্ত সম্পর্কে আমরা ধারণা পাই, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 11তে। 11 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। প্রশ্ন নাম্বার 11তে বলা আছে খতিয়ানকে বলা হয় একটা পাকা বই। খতিয়ানকে কি বলা হয় ভাইয়া? খতিয়ানকে বলা হয় পাকা বই। খতিয়ানকে কি বলা হয়? খতিয়ানকে বলা হয় পাকা বই, তাই না? আচ্ছা, এরপর বলা আছে ব্যবসায়ের হিসাব সংরক্ষণে কোনটি সংরক্ষণ করা বাধ্যতামূলক? ব্যবসায়ের হিসাব সংরক্ষণ করার সময় এই যে খতিয়ান, এটা কিন্তু হিসাব করা, সংরক্ষণ করা বাধ্যতামূলক। জাবেদা বলো, রেওয়ামিল বলো, কার্যপত্র বলো, এগুলো হয়তো করাটা দরকার, বাট এটা এই জিনিসটা আমার সারা জীবন প্রিজার্ভ করে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আমাদের এই খতিয়ানের ক্ষেত্রে খতিয়ানটা সংরক্ষণ করা আমাদের জন্য বাধ্যতামূলক। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 13। আয়, ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সমূহকে এক কথায় কি বলা হয়? আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হিসাবকে এক কথায় কি বলা হয়? এগুলো আসলে হিসাব সমূহকে আমরা এক কথায় বলি খতিয়ান। কারণ এই যে আয়ের উদ্ধৃত্তগুলো আমরা কোথায় পাই? খতিয়ানে। ব্যয়ের উদ্ধৃত্তগুলো কোথায় পাই? খতিয়ানে। সম্পদের উদ্ধৃত্ত কোথায় পাই? খতিয়ানে। দায়ের উদ্ধৃত্ত কোথায় পাই? খতিয়ানে। তাইলে এগুলোকে আমরা কি বলি? মূলত খতিয়ান বলি, তাই না? আচ্ছা, এরপরে আধুনিক কালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে? আধুনিক যুগে এসে আমাদের হিসাবের
কোন ছকটা আমরা বেশি করে ব্যবহার করতেছি? উত্তর হচ্ছে চলমান জের ছক। ভাইয়া আমাদের কি বললাম, আমরা কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে আমরা হিসাবের দুইটা ছক ব্যবহার করি, তাই না? এই দুইটা ছক ব্যবহার করি, একটা হচ্ছে টি ছক আরেকটা হচ্ছে চলমান জের ছক, তাই না? একটা টি ছক আরেকটা কি চলমান জের ছক। এই যে টি ছক এবং চলমান জের ছকের মধ্যে চলমান জের ছকটা হচ্ছে আমাদের আধুনিক ছক। এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে আমি আমার হিসাবের উদ্ধৃত্যটা প্রতিটা লেনদেনের পরপরই জানতে পারি, তাৎক্ষণিক উত্তরটা জানতে পারি। কি পারি? তাৎক্ষণিক লেনদেনের ফলাফলটা আমরা জানতে পারি। আচ্ছা, এরপরে 15 নম্বর প্রশ্নে খতিয়ানের উদ্ধৃত্ত হতে যাচাই করা হয় কোনটি? খতিয়ানের উদ্ধৃত্ত হতে আমরা আসলে কোন জিনিসটা যাচাই করি? আমরা যাচাই করি গাণিতিক শুদ্ধতা। দেখো ভাইয়া প্রশ্নটা কি বলছে, বলছে খতিয়ানের উদ্ধৃত্ত হতে কোনটি যাচাই করা হয়। আমি এরকম করে বলতে পারতাম খতিয়ানের উদ্ধৃত্ত হতে কোনটি তৈরি করা হয়। খতিয়ানের উদ্ধৃত্ত হতে তৈরি করা হয় রেওয়া মিল, এবং রেওয়া মিল তৈরি করার, রেওয়া মিল প্রস্তুত করার পারপাস কি? রেওয়া মিল তৈরি করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তার মানে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে ক, গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আচ্ছা, এরপরে বলেছে খতিয়ানের অপর নাম কি? খতিয়ান এটাকে আমরা আরেকটা কি নামে রাখতে পারি, তাই না? 16 নম্বর প্রশ্নটায় খতিয়ানের অপর আরেকটা নাম কি? খতিয়ানের অপর আরেকটা নাম হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। কারণ খতিয়ান কি করে? আমার সম্পদবাচক হিসাবগুলোকে আলাদা করে। এই সম্পদের মধ্যে কোনটা কোনটা নগদ, কোনটা কোনটা ব্যাংক, কোনটা কোনটা আমার আসবাবপত্র, কোনটা কোনটা হচ্ছে আমার ওটাকে কি বলে সরঞ্জাম, এগুলো আলাদা করে। খতিয়ান আমার দায়বাচক হিসাবগুলোকে আলাদা করে, কোনটা কোনটা আমার জন্য পাওনাদার, কোনটা কোনটা আমার জন্য ঋণ, অর্থাৎ সবগুলো জিনিসকে একটা সিরিয়াল মেইনটেনের মধ্যে নিয়ে আসে, একটা সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসে, তাই না? তো খতিয়ানের আরেক নাম আমরা কি বলতে পারি? বলতে পারি শ্রেণীবদ্ধকরণ। আচ্ছা, এরপর আমরা চলে যাব খতিয়ান লেনদেনের কি হিসেবে বিবেচিত হয়? খতিয়ান লেনদেনের স্থায়ী ভান্ডার হিসাবে বিবেচিত হয়। তার কারণ আমাদের একটা খতিয়ানের মধ্যে যে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় ওটা কিন্তু চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, ওটা কিন্তু সব সময়ের জন্য লিপিবদ্ধ করা হয়, তাই না? আচ্ছা, এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন, খতিয়ানের বই থেকে কোনটি তৈরি করা যায়? খতিয়ানের বই থেকে কোনটি তৈরি করা যায়? দেখো খতিয়ান থেকে আমরা মূলত তৈরি করি রেওয়া মিল। ভাইয়া খতিয়ান থেকে আমরা মূলত তৈরি করি কোনটা? মূলত তৈরি করি রেওয়া মিল। এরপরে আমরা রেওয়া মিল থেকে তৈরি করি আর্থিক বিবরণী। রেওয়া মিল থেকে তৈরি করি কি? আর্থিক বিবরণী, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে রেওয়া মিল ও চূড়ান্ত হিসাব। উত্তর কি? উত্তর হচ্ছে রেওয়া মিল ও চূড়ান্ত হিসাব। চলে যাব প্রশ্ন নাম্বার 19, বলা আছে জাবেদা ও খতিয়ানের পার্থক্য করা যায় কিভাবে? জাবেদা ও খতিয়ানের পার্থক্য করা যায় কিভাবে? ক্রয়ের দ্বারা, বিক্রয়ের দ্বারা, উত্তোলনের দ্বারা, এগুলো একটা ফালতু কথা, কোনো কিছু দ্বারা না, উত্তোলনের দ্বারা, সরি উদ্ধৃত্তের দ্বারা। কি দ্বারা? উদ্ধৃত্তের দ্বারা, কারণ এদের উদ্ধৃত্তটা আসলে মিলে না, এজন্য আমরা এটাকে উদ্ধৃত্তের দ্বারা কি করতে পারি? পার্থক্যটা নির্ণয় করতে পারি। এরপর দেখো কি বলা আছে, কোনটির উদ্ধৃত্ত দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়? কোনটির উদ্ধৃত্ত দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়? মাত্র এরকম টাইপের একটা প্রশ্ন বললাম, আমি বলতে পারি কোনটির দ্বারা রেওয়া মিল প্রস্তুত করা যায়। তাহলে খতিয়ানের উদ্ধৃত্ত দ্বারা কোনটির উদ্ধৃত্ত দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়? আমি এইভাবে না বলে বলতে পারতাম কোনটির উদ্ধৃত্ত দ্বারা রেওয়া মিল প্রস্তুত করা যায়। রেওয়া মিল প্রস্তুত করা যায়। উত্তর কি? খতিয়ান। খতিয়ানের উদ্ধৃত্ত দ্বারা আমরা রেওয়া মিল প্রস্তুত করি। রেওয়া মিলের উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। বোঝা গেছে কথা? এরপরে 21 নম্বর প্রশ্নে আমরা আসব, খতিয়ানের চলমান জের ছকের উপরে ডান দিকে কি লিখতে হয়? খতিয়ানের চলমান জের ছকের উপরে ডান দিকে, মনে করো এটা হচ্ছে আমার খতিয়ানের ছক, টি ছক, এটার ডান দিক মানে কি? এই যে এইখানে কি লিখতে হয়? এখানে লিখতে হয় হচ্ছে আমার হিসাব কোড নাম্বার। হিসাব কোড নাম্বার, তাহলে হিসাব কোড কই আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের 21 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। 21 নম্বর প্রশ্নের উত্তর কি? ক, হিসাব কোড
লিখতে হয়, তাই না? তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু টাইপ 1 এর এমসিকিউগুলো খুবই বিস্তারিত আলোচনার মাধ্যমে শেষ করে ফেলেছি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা টাইপ 1 এর ক্লাসটা করলা, তোমাদেরকে টাইপ 2 এর ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।